ভিডিওতে আমি দেখি তিনি বিছানার ওপর পটি করে বসে আছেন, চোখের তলা কালি আর চোখের ভেতর পুরো সাদা। যেটা করতে এসছিস সেটা করতে পারবি না। তখন আমি বললাম, ও তুই জানিস আমি কি করতে এসছি? না হ্যাঁ জানি। বলছে ও কিছু করতে পারবে না, ও কোথায় একটা বাইরে যাবে, ওখানেও ওকে আমি মেরে ফেলবো, এরাম থ্রেটনিং দিয়েছে, আমাকে মেরে ফেলবে। কবজটা পরিয়ে দিয়ে ফিরে এসেছি, মানে ভিডিও করে দেখাচ্ছি কবজটা ছিঁড়ে চিবাচ্ছে। বিয়ে করে এবং বিয়ের 6 মাসের মধ্যে তার ওয়াইফ মারা যায়, এবং ওয়াইফ মারা যায় আর এরা প্ল্যান করে যে যার ওয়াইফ মারা গেছে তাকে সম্পত্তি থেকে বিচ্যুত করা হবে। হনুমান চালিসা কেন পড়া হয়? ডোমদের কখনো চটাবেন না। ডোমরা যদি কখনো অভিশাপ দিয়ে দেয় না, সেটা খুব খারাপ। বজরং বানের মাহাত্ম্যটা কি, আর এটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন এত? ये बजरंग बान जो जापे ताहु करो फिर कौन उबारे। একটা মানুষের 1 কোটি টাকা একটা জায়গাতে ফেঁসে গেছে, কিন্তু তারপরেও ও বলছে যে আমি এটা নিয়ে আর মাথা ঘামাতে চাই না। তার মানে কি ও ওই 1 কোটি টাকাটা ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি, কারণ এতটাই ভয়ঙ্কর ব্যাপারটা। শুধু পজেস কেস নয়, কিন্তু এর পেছনের শেকড় অনেক গভীরে আছে। জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় জয় হনুমান। অসাধারণ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে আছেন পূর্ণিমাদি। পূর্ণিমাদি বেশ অনেক দিন পর কৌস্তবের আড্ডাতে এসেছেন। লাস্ট এপিসোড আমরা 2024 নভেম্বর মাসে রিলিজ করেছিলাম। আজকের যে এপিসোড, সেই এপিসোড শুনে আপনারা এমন কিছু জানতে চলেছেন যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন, এবং এমন অনেক কিছু ভুল ত্রুটি যেটা আমাদের ডেলি লাইফে আমরা করে ফেলি বিভিন্ন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে, সেটাও জানতে চলেছেন। এবং হ্যাঁ, হনুমানজিকে নিয়ে আমরা কথা বলেছি, বজরং বানকে নিয়ে আমরা কথা বলেছি, দেবী মাতঙ্গীকে নিয়ে কথা বলেছি। অনেক বিষয় আজকে কিন্তু জানার আছে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। তাহলে চলুন কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার আজকের এপিসোডে। কিন্তু আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান বা আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নম্বরে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি আজকের মারাত্মক একটা হরর তান্ত্রিক পডকাস্ট। হ্যালো পূর্ণিমাদি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বল? আমিও ভালো আছি। অনেক দিন নয়, অনেক মাস পরে দেখা হচ্ছে, ইভেন কথাও হচ্ছে। এবার এখানে অনেকে কমেন্ট করেছে, তোমাকে হয়তো অনেকে বলেছে যে কি হলো দিদি, তোমার ঘটনা কেন আসছে না। আমার কাছে কমেন্ট এসছে পূর্ণিমাদির ঘটনা কেন আসছে না, কিউরিও ফাইটেও, কৌস্তবের আড্ডাতেও। এবার এখানে বিষয় এটাই, একটা ইন্টারেস্টিং কেস পূর্ণিমাদি আমাকে জানিয়েছে। ইভেন এটার এখনও কোনো ব্রিফিং আমি জানি না। একবার মাঝখানে আমাকে কল করেছিল পূর্ণিমাদি, বলছিল যে এরকম টাইপের কিছু প্রবলেমস হয়েছে বা প্রবলেমস আছে, বাট বাকি আমি কিছুই জানি না। বলো কি হয়েছিল? কি হয়েছিল তো বলবো, সবার আগে আমিও জানতে চাই তুমি কেমন আছো। কারণ হচ্ছে আমাদের পডকাস্ট হোক না হোক, অ্যাটলিস্ট আমাদের দেখা সাক্ষাৎ বা ফোনে কথাবার্তা হয়, বাট একটা লম্বা গ্যাপ কিন্তু আমরা দুজনের থেকে কথাবার্তা বলো বা দেখা সাক্ষাৎ মানে হয়নি আমাদের। কারণ তুমিও কিছু স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে ব্যস্ত ছিলে এবং আমারও কিছু কারণ ছিল। মাঝখানে আমি আন্দামান ঘুরতে গেছিলাম, সকলেই জানো। কিন্তু এইসব নানান কারণবশত আমাদের কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, কথাও হয়নি। মানে একটা পুরো গোটা 1-1.5 মাস আই থিঙ্ক কথাই হয়নি। কারণ আমরা যারা এই স্পিরিচুয়াল কাজ করি সবাই প্রত্যেকের সাথে কিছু না কিছু হয়তো আড্ডা মারার জন্য বা নলেজ এক্সচেঞ্জ করার জন্য আমরা কথাবার্তা বলি। লাইক কিছুদিন আগে পিশাচ যোগ যেটা চলছিল, শ্রাপিত যোগ, যেটা শনি এবং রাহু একত্রে ছিল কালচক্রে, সেই সময় খুব প্রবলেমস অনেকেরই লাইফে এসছে। তোমার সাথে এটা নিয়ে আমার একটা অনেক ডিসকাশন হয়েছে যে কি করা যেতে পারে, কি রেমেডি হতে পারে, মানুষজনকে কিভাবে হেল্প করা যেতে পারে, এই যে বিষয়টা। কিন্তু ওই শ্রাপিত যোগের কারণে কিনা জানি না, বাট আমাদের দুজনের লাইফেই এত প্রবলেমস এসছে যেটাকে আমরা হয়তো ডিল করছিলাম এতদিন ধরে, তার জন্য হয়তো অনেকদিন কথাবার্তা হয়নি। অনেকদিন পর আজকে কৌস্তবের আড্ডাতে আমাদের সাথে আছেন পূর্ণিমাদি।
তো পূর্ণিমাদি ঘটনার সাথে এবার আমি যেতে চাই। নিশ্চয়ই। দেখো, তুমি যেটা আগেই বলে দিলে যে আমরা এখানে সত্য ঘটনা যেহেতু বলি, বারবার তো এসে মন গড়িয়ে কথা বলা যায় না, বা এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটতে হবে যেটা বলার মতো দর্শককে। হ্যাঁ, আমি এই কমেন্টটা আমিও শুনছিলাম যে পশ্চিমবঙ্গে এতই ভূত হয়ে গেছে আমরা তো জানি না। আমি বারবার একটা কথা বলি, যাদের সাথে ঘটে তারাই বোঝে এবং ঘটলেই বোঝা যায়। তো আমি আজকে ঘটনাটা বলবো একজন প্রমোটারের ঘটনা, এবং তিনি আর কোথাও নয়, সাইডেরই একজন প্রমোটার, না সাউথ কলকাতার দিকে, আমি নাম তো বলবো না কৌস্তব, সরি। তো তিনি একজন প্রমোটার, এবং তিনি আমার সাথে যোগাযোগ করেননি, করেছিলেন তার ওয়াইফ, তার স্ত্রী যোগাযোগ করেন, এবং তার স্ত্রী বলেন যে পূর্ণিমাদি আপনার সাথে আমি দেখা করতে চাই। তো আমার এখানে 2 পদ্ধতিতে তুমি জানো অ্যাপয়েন্টমেন্ট হয়, অনলাইন বা অফলাইন। তো এবার তাকে আমি বললাম, মানে দেখাই করতে চান না? হ্যাঁ, আমি দেখা করতে চাই। দেখুন আমি বাইরে আছি। বলছে আপনি তাহলে ফিরুন, তারপরেই দেখা করব, কিন্তু আমি সামনাসামনি কিছু কথা এবং কিছু ভিডিও আপনাকে দেখাতে চাই, কারণ আমি জানি না এগুলো স্বাভাবিক নাকি আমি ভুল ভাবছি, আপনি দেখে বলবেন। ভালো কথা। তুমি ওই কেসটার কথা বলছো? কোনটা বল? মানে যাকে নাম্বার দিয়েছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, কিন্তু তুমি তারপরে কি হয়েছে তুমি বোঝোনি একদম। তারপরে কি হয়েছে তুমি জানো না। তুমি নাম্বার দিয়েছিলে এবং আমি নাম্বার দিয়েছিলাম, এবং উনি খুব প্রবলেমেটিক অবস্থাতে ছিলেন আমার জানা আছে। তারপর আমাদের যা চললো অবভিয়াসলি ওটা নিয়ে তুমি তাকে নাম্বার দিয়ে তুমি তারপর জানো না। তো যাই হোক, তারপর তুমিও ব্যস্ত হয়ে পড়ো, আমি আর এই নিয়ে ডিসকাস করিনি, কারণ আমি ওনার সাথে কথোপকথন করছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, তিনি এলেন চেম্বারে, এবং চেম্বারে এসে কিছু ভিডিও দেখালেন, এবং আমাকে বললেন এগুলো কি নর্মাল? ভিডিওতে আমি দেখি তার হাজবেন্ড, মানে যিনি প্রমোটার, তিনি বিছানার ওপর পটি করে বসে আছেন, মানে পটি করেই ওখানে আছেন। আমি প্রথমে ভেবেছি তিনি হয়তো হ্যান্ডিক্যাপড, মানে হাঁটাচলা করতে পারেন না বা এমন কিছু। তখন তিনি বললেন যে না, উনি সুস্থ, একদম স্বাভাবিক। উনি জানুয়ারিতে একটা সম্পত্তি প্রমোটিং করবে বলে, মানে কনস্ট্রাকশন করবে বলে একটা ঝামেলা চলা, মানে শরিকি সমস্যা থাকে না, সে শরিকি সমস্যার একটা বাস্তু নেয়, এবং বাস্তুটা নেওয়ার পর থেকে নানান প্রবলেম আসছিল ওদের ওদিক থেকে, বাট সমস্ত কিছু জট মেটে অবশেষে কনস্ট্রাকশন হবার দিনক্ষণও ঠিক হয়ে যায়। কিন্তু তারপরেই সে অদ্ভুত আচরণ করতে শুরু করে, যেমন আমার ওপর হাত তোলা, মানে ওয়াইফের ওপর হাত তোলা, যেটা কোনো দিনই তিনি করেননি। ওয়াইফের ওপর হাত তোলা, রেগে যাওয়া, অ্যাগ্রেসিভনেস হওয়া মারাত্মক রকম, এবং তার চোখের তলা ভীষণ কালি পড়তে শুরু করে। ডাক্তার দেখানো হয় যে কি হচ্ছে কি না, চোখের তলা কালি, আর চোখের যে ভেতর পুরো সাদা, মানে তোমার মনে হবে অ্যানিমিয়া হয়েছে, রক্ত একদম নেই শরীরে। যখন টেস্ট হয় তখন কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক পাওয়া যায়। তো এটাই ডাক্তারও অবাক হয়ে যায়। তখন তিনি বলেন যে আমি আপনার ভিডিও দেখি বা এই করি। তো কৌস্তবকে রিকোয়েস্ট করার পরে আমি নাম্বার পাই, তো প্লিজ আমাকে বলবেন একটু যে এটা আমি মানে ভুল না ঠিক। ওনাকে নিয়ে আসতে পারবেন? বলছে না, আমি চেষ্টা করেছিলাম, উনি কিছুতেই আসতে চাইছেন না, বা ওনাকে আমি একা অন্তত আনতে পারবো না। ওনার শরীরে যে ক্ষমতা, তাতে করে এই মুহূর্তে যা ক্ষমতা, তাতে করে আমার ওনাকে নিয়ে আসা সম্ভব না। তাহলে আপনার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, কোনো দিক থেকে কোনো হেল্পার কেউ? তো বলে না, আমার বোন এবং বোনের হাজব্যান্ড আছে, তারাই দেখে শুনে যায়, বাট আমার আনা সম্ভব না। আপনি যদি পারেন একবার গেলে ভালো হয়। কোথায় বাড়ি তুমি জেনেই গেছো। তো আমি বললাম হ্যাঁ যেতে পারি, তো এরম ব্যাপার, বাস্তু ভিজিট করার তো যা হয় আর কি। তো হ্যাঁ যাব, আমি দিনক্ষণ দেখে যাব। এবার যাওয়ার দিন একদিন কৌস্তব ঠিক হয়, সেই দিন আমার হঠাৎ করে মালদা যেতে হয়। মানে আমি ওনাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, একদম বলছি, আমাকে মালদা যেতে হয়, বাধা আসে। আমি বললাম দেখুন আজকে যেতে পারছি না, তবে রাতে যদি আমি ওদিক থেকে ব্যাক করি আমি অবশ্যই ভিজিট করার চেষ্টা করব। ইভেন মালদা যাওয়ার যে ব্যাপারটা বললে, ওদিন কিন্তু শনিবার ছিল, শনি ট্রানজিট ছিল 29শে মার্চ সূর্যগ্রহণও ছিল, ওই একটা ক্রিটিক্যাল কেস ছিল, রাইট? 29শে মার্চ, বুঝতে পারছি। তো সেই দিনই আমি যাওয়ার ডেট রাখি, এই কারণেই রেখেছিলাম, কিন্তু আমি সেই দিন ওর বাড়ি যেতে পারিনি। আমি তারপরের দিন আমি ওনাদের বাড়ি যাই। আমি যখন ওনাদের বাড়ি যাই, এবারে ওনারা তো ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটে উঠতেই একটা সাফোকেস, মানে ফ্ল্যাটটা দেখলেই তোমার মনে হবে অন্ধকার, সিঁড়ির জায়গাটা পুরো অন্ধকার। তো একটা নিজেরই কিরম মানে আনকমফোর্টেবল লাগছিল। আমরা উঠছি এবং ভাবছি যে মানে কিরম একটা নেগেটিভিটি লাগছে, কিরম একটা গন্ধ। তারপর ঢুকতে দেখছি
মানে যে মেন সদর দরজা পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো ছিল, পঞ্চমুখী হনুমানের ছবিটা ঝুলে পড়ে আছে, মানে পেরেক থেকে ঝুলে পড়ে আছে। তো আমি ঢুকেই ফার্স্টে ওনার ওয়াইফকে বললাম, হনুমানজির ছবিটা যে এরম হয়ে আছে তোমরা কেউ ঠিক করতে পারছো না বা সোজা করে আবার বসিয়ে দিতে পারছো না? তখন ভদ্রমহিলা বলে যে দেখুন আমি নাগাল পাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যতবারই করি হনুমানজির ততবারই ছবিটা আমি দেখেছি চিত্রপট একটা, তো বারবারই ওটা পড়ে যায়। তো হনুমানজি কি দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? বসা 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 পঞ্চমুখী, বসা পঞ্চমুখী হনুমান। তো এই ব্যাপারে আমরা আসবো। হ্যাঁ, তখন তারপর উনি কোথায়, কোন রুমে? না উনি ওই রুমে আছেন, এখন ঘুমাচ্ছেন। ভালো কথা, উনি ঘুমাচ্ছেন দেখে আমাদের একটা প্রেত বাড়ি জল হয়, মানে বাড়ি মানেই জল, প্রেত বাড়ি হয় একটা, সেটা ওনার গায়ে যখন ছেটাই প্রথমে নাকে এরকমভাবে, মানে ঘুমন্ত অবস্থায় কিন্তু নাকে শুকে উঠে জাস্ট চোখ খোলে। তো একদম অনেস্টলি বলছি, ওইভাবে চোখ খোলা দেখে আমিও একটু দুপা পিছিয়ে গেছিলাম, দুপা পিছিয়ে যাই। তখন উঠে উনি জাস্ট স্প্রিংয়ের মতো বসে যায়, সোজা উঠে বসে যায়। তারপরে বসে বলে যে যেটা করতে এসছিস সেটা করতে পারবি না। তখন আমি বললাম, ও তুই জানিস আমি কি করতে এসছি? না হ্যাঁ জানি, আমি কালপুরুষ দর্পণ দেখাই। তখন বলে ওটাকে সরিয়ে দে, মানে একদম মানে কোনো উগ্রতা নয়, একদম বলছে ওটাকে ওখান থেকে, মানে এত কনফিডেন্ট ওর নিজের ওপর, ওটাকে ওখান থেকে সরিয়ে দে, আমি ওটাকে দেখতে চাই না, ওটা আমার সামনে আনবি না। এবারে আমি বললাম, তোর এত ক্ষমতা, তুই কালপুরুষকে বলছিস যে আমি সরিয়ে নেবো, আর তুই মানে তুই ওকে সহ্য করতে পারছিস না, কিন্তু সেটা তুই স্বীকার করছিস না। আমি আবার ওর মুখের সামনে কালপুরুষ দর্পণ ধরি, তখন না একটা হাওয়ার মতো একটা ধাক্কা আসে এবং সত্যি কথা আবার আমি পিছিয়ে যাই দুপা। তারপর লেবু নিয়ে এসে ক্রিয়া করা হয়, লেবু নিয়ে এসে ক্রিয়া করার পরে ওকে হাত পা বেঁধে রাখতে হয়। ওই ভদ্রমহিলা যে দিদি জামাইবাবু, তাকে ডাকা হয় সেদিন, এবং বলেই ছিল যে পূর্ণিমা দিয়ে আসবে, তোরা থাকিস। তো ওরা ছিল, এবং ওই ভদ্রলোক যে জামাইবাবু হাত ধরে, আমার যে শিষ্যরা আছে পা ধরে, তারপর তার পুরো অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার লেবু ঘুরিয়ে সর্ষে দিয়ে ক্রিয়া করা হয়। এবার এখানে যখন ক্রিয়াটা করা হচ্ছে, ও তখন বিভৎস চিৎকার করছে, জ্বালা পড়া হচ্ছে, ওর শরীরে চিৎকার করছে, বলছে ওর কোনো দোষ নেই, কিন্তু ওই সম্পত্তিটা নিয়েছে কেন, এটাই ওর দোষ। মানে এবারে আমি জানতে পারলাম যে এটা কোনো হাওয়া বাতাস লাগা নয়, মানে শুধু পজেস কেস নয়, কিন্তু এর পেছনের শেকড় অনেক গভীরে আছে। তখন আমি বললাম, আমি তখনও জানি না উনি কিন্তু প্রমোটার। আমি ওনার ওয়াইফকে বললাম, আপনার হাজব্যান্ড কী কাজ করেন? না উনি কনস্ট্রাকশন করেন, প্রমোটিং করেন। আর লাস্ট যে কনস্ট্রাকশনটা নিয়েছে ওটা কোথায়? তো বলছে ওটা জোকা মেট্রোর ওদিকে। তো আমি বললাম, দেখুন আপাতত আমি ওনাকে বলতে পারো এক প্রকার অজ্ঞান করা আছে, আমি কবজ অজ্ঞান অবস্থাতেই কবজ পড়িয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়। আমাকে একটা কথা বলো, কবজ যখন পড়াচ্ছ ভেতরে একটা এন্টিটি নেগেটিভ থাকছে, রয়েছে, হ্যাঁ একদম থাকছে। কবজটা যখন দিলে ভেতর থেকেও কেউ বাইরে আসতে পারবে না, বাইরে থেকেও কেউ ভেতরে যেতে পারবে না। আমি তো তাই বললাম যে এটা পার্মানেন্ট সলিউশন নয়। এবার তুমি যে কবজটা দিলে, ভেতরে যে রয়েছে বডির মধ্যে, যাকে দেয়া হলো সেই মানুষের কোনো ক্ষতি হবে না, কারণ সে তো বেরোতে পারছে না। এনটিটিটা বেরোতে পারছে না, ওকে ক্ষতি করবে, ওকে ক্ষতি বলতে ওকে শারীরিকভাবে কষ্ট দেবে, পীড়া দেবে, কিন্তু যেটা তীব্রতা, তার যে তীব্রতা সেটা প্রকাশ করতে পারবে না। ওকে, সেইটুকুই প্রকাশ করতে পারবে, সিমটমসটা কমে যাবে অনেকটা। কিন্তু এটা হলো না, মানে আমি যেটা ভাবলাম, কবজটা পরিয়ে দিয়ে ফিরে এসেছি। এবার বললাম, দেখুন আপনি ডিসিশন নিন, আমাকে কিন্তু ওই সম্পত্তিতে একবার যেতে হবে, কারণ মেন ওখান থেকেই স্টোরির শুরু, যা বোঝা যাচ্ছে ওখানে একবার যেতে হবে। তখন সেই দিন রাত্রিবেলাতেই ফোন করে, সেদিন রাত্রিবেলায় ফোন করে ভিডিও কল আমি ধরি না সাধারণত। তখন বলে একবার রিসিভ করুন, একবার একটা সিন দেখাচ্ছি, খালি দেখুন। আমি দেখি কবজটা খুলে চিবিয়ে দিয়েছে পুরো, মানে ভিডিও কলে দেখাচ্ছে কবজটা ছিঁড়ে চিবাচ্ছে। আর যখন বলে এই দেখ পূর্ণিমাদি কিন্তু ভিডিও কলে আছে, বলছে ও কিছু করতে পারবে না, ও কোথায় একটা বাইরে যাবে, ওখানেও ওকে আমি মেরে ফেলবো, এরম থ্রেটনিং দিয়েছে, আমাকে মেরে ফেলবে। ভীষণ পাওয়ারফুল। হ্যাঁ, ওখানেও থ্রেটনিং দিয়েছিল। এবার মানে সত্যি কথা বলতে আমি আমাদের যাওয়ার ছিল, আন্দামানই যাওয়ার ছিল, তো আমি ভাবছিলামও যে যাওয়াটা কি ঠিক হবে, কারণ একটা আমার বাড়ি একটা প্রোটেকশনে আছে, আমি বাইরে গেলে তো সেটা অতটাও আমি পাবো না, আমার শরীর আমি বন্ধন করে রেখেছি, কিন্তু আমি তো পুরোটাকে বন্ধন করে রাখতে পারছি না, আমি কি যাবো? আর আমাদের সব ফাইনাল। আমি জাস্ট ভাবি এদের পাওয়ারটা কতটা, কারণ আই থিঙ্ক খুব ভুল যদি না করি
সেই সময় আমার টিমের সাথে তোমার একবার কথা হয়েছিল, তখন তুমি বলেছিলে যে তোমার কাশ্মীরে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। কাশ্মীর তো যাওয়া হলো না, কাশ্মীর যাওয়া হলো না, আন্দামান যাচ্ছ, কিন্তু সেটাও ওই জিনিসটা প্রেডিক্ট করে ফেলছে। হ্যাঁ, ও জানতো, এদের ক্ষমতায় হয়, এটা জানে ওরা। এরপর আমি ওই বাস্তুতে যাই এবং বলি যে দেখুন, এটা যাদের সম্পত্তি তাদেরকে প্লিজ সবাইকে বসিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সেখানে দেখা যায় সেই সম্পত্তিটা 3 ভাইয়ের। আচ্ছা আচ্ছা। বড় ভাই অ্যাক্সিডেন্টে হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়। মেজো যে তার ছকেও বাস্তু দোষ রয়েছে, সে বাস্তুতে থাকতেই পারেনি, সে বাইরে মানে প্রবাসে থাকে, সে তার এই দিকটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তার কনস্ট্রাকশন হলো কি পেলো মানে এই নিয়ে কিচ্ছু মাথা ব্যথা নেই মেজো ছেলে। ছোট যে ছেলে সে বিয়ে করে এবং বিয়ের 6 মাসের মধ্যে তার ওয়াইফ মারা যায় এবং ওয়াইফ মারা যায়। আর এরা প্ল্যান করে যে যার ওয়াইফ মারা গেছে সে কখনোই তাকে সম্পত্তি দেবে না, মানে যার ওয়াইফ মারা গেছে তাকে সম্পত্তি থেকে বিচ্যুত করা হবে। এই জন্য তার মানে এমনি তো ওয়াইফ মারা যাওয়ার পর সে খুব ড্রাঙ্ক হয়ে পড়ে, ড্রিঙ্ক করতে থাকে, মানে একদম উচ্ছনে চলে যায়। একটা 6 মাস বিবাহিত জীবনও হয়নি, ওয়াইফ মারা যায়। তখন এরাও ঠিক করে যে একে বাড়ি থেকে বিতাড়িত করা হবে, একে সম্পত্তির কিছু দেওয়া হবে না, কনস্ট্রাকশনে বাড়িটা দিয়ে দেওয়া হবে। এবার বড় ছেলে তো হ্যান্ডিক্যাপ্ট, মানে বিকলাঙ্গ হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, আগেই বললাম আমি। মেজো ছেলে প্রবাসে থাকে, ছোট ছেলের এই সিচুয়েশন। তাহলে লাভের লাভ কার হবে যদি কনস্ট্রাকশন হয়? যে প্রবাসে থাকে তারই কিন্তু হবে, কারণ সেই সুস্থ সবল আছে আলটিমেট। কিন্তু ছোট ছেলেটা আদিবাসী তন্ত্র, মানে যার ওয়াইফ মারা যায়, সে কিন্তু এইভাবে যখন ড্রিঙ্ক করছে বা বিভিন্ন ছেলেপুলেদের সাথে মিশছে, এইভাবে সে কিছু আদিবাসীদের চক্করে পড়ে এবং সেখান থেকে কিছু বন্ধু বান্ধব এবং তন্ত্র জাতীয় ব্যাপারটা সে জানতে পারে। এবং যখন একে পুরোপুরি সম্পত্তি থেকে বিচ্যুত করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, তখনও বাড়ি থেকে বেরোবার সময় নাকি বলেছিল যে আমি না পেলে কেউ পাবে না। এটা বলে গেছিল, আমি না পেলে কেউ পাবে না। তো আমি বললাম যে আপনারা কি জানেন এমন কিছু করা বা কিছু করেছে কি না? তখন বলছি দেখুন আমরা কিছু জানি না। বাস্তুদের তো সমস্যা রয়েছে, কারণ যে কনস্ট্রাকশনে নিয়েছে তার যদি এত প্রবলেম হয়, এবং দেখুন সত্যি কথা বলতে আপনারাও কেউ সুখে নেই, কেউই কিন্তু সুখে নেই। তখন বলছে হ্যাঁ দিদি এটা তো ঠিক কথা, তো কি করে বুঝবো যে কি প্রবলেম আছে না আছে? তো তখন বললাম আরেকটা দিন ঠিক করি এবং লেবুকে পেন্ডুলাম হিসাবে কাজে লাগাই, এটা আমাদের তন্ত্রে কাজে আসে। আচ্ছা, জানো তো, লেবু ঝোলানো হয়, তার মধ্যে ফুলওয়ালা 3টে লবঙ্গ পুঁতে দেওয়া হয়। লেবুটার যেদিকে তোমাকে ডিরেকশন দেবে বা মন্ত্রপুত লেবু যদি ছুঁড়ে দাও, ও গড়িয়ে গিয়ে ঠিক সেই জায়গাতেই স্টপ হবে যেই জায়গায় প্রবলেম আছে। তো আমরা লেবুর যে ক্রিয়াটা করি সেখানে লেবুটা গিয়ে একদম সাউথ ওয়েস্ট কর্নারে গিয়ে আটকে যায়। তারপর কি হলো? তো দেখো কৌস্তব, উনি বলে গেছিলেন যে আমি যদি সম্পত্তির কানাকড়িও না পাই, আমি কিন্তু কাউকে সম্পত্তি পেতেও দেবো না। কিন্তু ওরা এই কথাটাকে না এত গুরুত্ব দেয়নি, গ্রাহ্যও করেনি। কিন্তু ওই ছেলেটি যখন বকাটে হয়ে গেছিল, ড্রিঙ্ক করছে স্ত্রী মারা যাওয়ার পর, তখন কিছু আদিবাসী ছেলের সাথে তার বন্ধুত্ব হয় এবং সেখান থেকে তন্ত্র বা এইসব করে কোনো কিছু সম্পত্তি বলো যাই বলো ও জানতে পারে। ওখানে একটা পাত কুয়ো ছিল যেখানে আমার লেবুটা পেন্ডুলাম হিসাবে গিয়ে ইন্ডিকেট করেছিল যে এই জায়গাটায় গন্ডগোল আছে, ইন্ডিকেশন দিয়েছিল, ঠিক সেই জায়গাটায় পাতকুয়ো ছিল। এবার আমি যখন বললাম যে এখানে কি আগে কিছু ছিল বা কিছু, তো বলে এখানে দিদি কুয়ো ছিল, এই ভদ্রলোকই কনস্ট্রাকশন করার জন্য ভেঙেছিল, তারপর সেই কুয়োটা ভরাট হয়ে যায়। ওকে, হ্যাঁ, কনস্ট্রাকশনের জন্য একটু বুঝে যায়, বাস্তুর জন্য কিন্তু এটা ভালো নয় একদম না। কিন্তু তুমি যখন কনস্ট্রাকশন করছো তখন তো জিনিস ভাঙছো, এবার সেগুলো এসে পড়ছে নিচে, এবারে যেগুলো তোলার তারা তুলেছে, যেগুলো তোলার নয় ও বুঝে গেছে, পাতকুয়ো বুঝে গেছে। মানে এখানে তো গন্ডগোল আছে, এটা যাই করে হোক এটাকে করতে হবে, তুলতে হবে, কুড়তে হবে। তো এবারে আমি না কৌস্তব নিজেও শিওর হচ্ছি না যে যদি আমি কুড়িও কিছু যদি পুঁতে থাকেও, ও তো মাটির সাথে মিশে যাবে, জৈব পদার্থ। আমি কি আদৌ মানে বুঝে উঠতে পারবো কি আছে না আছে, কোনো লিড পাবো কিনা, এটাও একটা প্রশ্ন জাগছে যে এদেরকে খাটাবো। আমি বললাম দেখুন আমি এই তারিখে আসবো, এটা তার মধ্যে কিছু না, আমি যেদিনকে আসবো সেদিন আমার সামনে দাঁড়িয়ে কুয়ো কাটার লোক ডাকবেন, তারা কাটবে। তো ডেট দিলাম একটা, আমি গেলাম এবং 12টার পর সেই শ্রমিকরা এসে তোমার ওটা কুড়লো। আমি যেটা ভেবেছিলাম একদমই ভুল, সুন্দর একটা পেতলের কলস বেরোলো, তার মুখটা লাল ঝালু কাপড়ে আটকানো, আর হয় না পেতলের জিনিস মাটির তলায় থাকলে যেরকম দাগ দাগ হয়ে যায়। আলা এটা কি আপনারা কোনো গৃহবন্ধনের জন্য রেখেছেন বা কিছু?
বলছে এটা তো আমাদের জ্ঞান তো, মানে আমার মা বাবারাও রেখেছে বলে জানি, মনে হয় না। বড় ছেলে বলছে, কারণ আমি সব থেকে বড়, আমার মনে হয় না আমার বাড়ি কোনোদিন গৃহবন্ধন ওই সত্যনারায়ণ পুজো ছাড়া আর কিছুই হয়নি। তাহলে এটাকে খুলুন এবার, কিন্তু সাবধান, আমার এটা ঠিক লাগছে না, কি আদৌ এটা ভালো না খারাপ জানি না। এবারে যখন খোলে দেখা যায় একটা হাড়, মানে এটা আমি মানুষেরই হাড় বলবো, হাড় কালো সুতো রাব করে রাখা এবং একটা সাপের মাথা। এবার বহু বছর হয়ে গেছে, ওটা অনেক পর্যবেক্ষণ করার পর বোঝা গেল যে ওটা সাপের মাথা। ওটা সাপের মাথা, কী সাপ আমি জানি না, একটা হাড় এবং নখ, মানে এবার তুমি বলবে তুমি বুঝলে কি করে পূর্ণিমা দিয়ে ওটা নখ, মানে অস্বাভাবিক বোঝা, কিন্তু কালো কালো হয়ে এসছে, কিন্তু জিনিসটা তো হাড়ির মধ্যে দিয়ে পোতা ছিল, তাই ওই জিনিসগুলো অক্ষতই ছিল, একটু দাগ দাগ হয়ে গেছিলো, এই আর কি, আর কিছু না। নখ এ সমস্ত কিছু পাওয়া যায়। তখন আমি বলি এটা তো তন্ত্রক্রিয়া করা হয়েছে, আর এই হাড়টা কোনো চিতার বা কারোর মৃতদেহের হাড়। তখন বলে এইসব তো আমাদের বাড়িতে কেউ বিশ্বাসই করে না, জানেই না, তো এগুলো আসবে কি করে? তখন বড় ছেলে বলে দিদি ছোট ছেলে প্রেজেন্ট নেই, ও কিন্তু বলে গেছিল একবার যে এই বাড়ি আমার না হলে কারোর হতে দেবো না। এবার আমি ওগুলো দেখার পর বললাম যে এগুলো তো তন্ত্রক্রিয়া করা হয়েছে, আপনারা বুঝতে পারেননি? বলছে আমরা জানিই না এটা আছে, এবং পাতকুয়োর ভেতর ফেলে দেওয়া মানে অসম্ভব ব্যাপার, ওরা জানবেই বা কী করে, ভারী জিনিস ডুবে গেছে। তো আমি বললাম যে যাই হোক, এটা আপনার বাস্তুটাকে পুরোপুরি ড্যামেজ করে দেওয়া হয়েছে, এখানে কনস্ট্রাকশন তো দূরের কথা, আপনারা কেউ তো, বলছে আমরা কেউ তো টিকতেই পারলাম না, ওই জন্যই তো দিয়ে দিলাম প্রমোটিংয়ে। এবারে যে প্রমোটার নিয়েছে সে এখন ফেসে গেছে, বেচারার কোনো দোষ নেই, কিচ্ছু না, কিন্তু ওই যে যখন থেকে ভাঙা শুরু হয়েছে তখন থেকে ওর জীবনে প্রবলেম ঘনিয়ে এসছে, অদ্ভুত আচরণ। এবার আমি সমস্ত ঘটনা এটাকে বললাম আপনারা সাইড করে রেখে দিন, এবং ওর চারিপাশে আমি একটা বন্ধন করে এলাম, যাতে ওই ঘটিটা থেকে কোনো আর প্রবলেম ক্রিয়েট না হয়, এবং ওখানে বর্তমানে কেউ থাকছে না, যেহেতু ফাঁকা জায়গা, একটা কর্নারে রেখে দিয়ে এলাম। এবার এলাম আমি এই প্রমোটারের বাড়িতে, এবং এসে ওনার ওয়াইফকে আমি বললাম যে দেখুন এরম এরম ঘটনা, আপনার হাজব্যান্ড কিন্তু কিছু না জেনেই একটা বিশাল বড় গন্ডগোল করে ফেলেছে। এবার তখন বলছে দিদি এর থেকে মুক্তির উপায়, আমি তো মাঝখানে এখন আমি থাকছি না বেশ অনেকটা দিন, আমার সব রেডি, আমি আন্দামান যাচ্ছি, আমি ফিরে এসে যা করার, ফলহারিণী অমাবস্যা আছে তারপরে, যেটা গেল, তো ফলহারিণী অমাবস্যায় আগে আমি অবশ্যই ফিরে আসছি, সেদিন রাত্রিবেলা আপনাদের স্পেশাল কাজ হবে। দিনের বেলা করলাম সাধারণ যে কাজগুলো থাকে, মাঙ্গলিক বলো এই বলো, রাত্রিবেলা ওনাদের কাজটা নিয়ে আমরা 12টার পর বেরোলাম শ্মশানে। প্রথম কথা, তারাপীঠে ওনাকে নিয়ে আসতেও প্রচুর বাধা হয়েছে, বিভৎস বাধা, বারবার অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে ভদ্রলোকের, ঠিক আছে, এবং নানান বাজে আচার আচরণ যেগুলো করা হয়, নিজেকে নিজে ক্ষতবিক্ষত করেছে, মেরে কেটে। দেখুন ওনার হাতের সামনে ছুরি কাঁচি এগুলো কিচ্ছু রাখবেন না, আর ওই যে ওই তোদের পূর্ণিমা আর কাল পুরুষ, কেউ আমার কিছু করতে পারবে, তোরা যেখানে নিয়ে যাচ্ছিস কেউ কিছু করতে পারবে না, এই বলে যাচ্ছে। এবং ওনার দিদি জামাইবু ছাড়া ভদ্রমহিলার আর কেউ নেই সাপোর্ট করার মতো, দিদি জামাইবু, প্রমোটার, ওরা সবাই 4 জন মিলে বলে কালঘাম ছুটে গেছে, রাস্তায় টায়ার পাংচার থেকে শুরু করে যাবতীয় সব কিছু ঘটে গেছে, অ্যাক্সিডেন্টটা হয়নি, ভাগ্যবান কোনো রকমে। দেখো প্রমোটার হলে উনি ভীষণ তারাভক্ত, এবং তারাপীঠ রীতিমতো আসা যাওয়া ছিল তার, তো সেই কারণে একটা মানে মায়ের শক্তিও ছিল বলো, বা একটা ভক্তির যে জোর সেটাও ছিল, তাই সেইভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, তারাপীঠ পৌঁছতে পেরেছে। এবং দিনের বেলা বললাম আপনারা হোটেলে রেস্ট করুন, যা হবার রাতে হবে, রাতে, এবং ওই ঘরটাকে নিয়ে আসতে হবে, ঘরটাকে নিয়ে আসা হয়েছিল, ওরাই নিয়ে এসছে। আমাদের চিতায় কাজ হলো, যেখানে মানে যেটা হোমকুণ্ড আমরা জ্বালি ওটা নয়, কিন্তু চিতা যেটা, হ্যাঁ, ওই চিতায় গিয়ে আমরা ডোমের সাহায্যে, ডোমকে তো লাগবেই, একটা মোরগকে বলি দেওয়া হয়, চণ্ডালকে আহ্বান করা হয়, এবং সেখানে আমরা ক্রিয়া করে যখন হাড়টা জ্বালাচ্ছি তখন ওই ভদ্রলোকের সারা শরীর জ্বলে যাচ্ছে, রীতিমতো আমি নিজের চোখে দেখেছি। মানে কি বলবো, এক তো ফলহারিণী দারুণ যোগ ছিল, যেহেতু র্যাশ বেরোয় না পরপর পরপর, যেন পুড়ছে গোটা গায়ে, চিৎকার করছে, আর নিজের মাথার চুল ধরে টানছে, একদম মানে বিভৎস অবস্থা। আর তারাপীঠে এগুলো যারা দেখে অভ্যস্ত তাদের কাছে মানে ভিড় জমাবার মতো কিছু না,
তারা জানে এগুলো হতেই থাকে। আর ডোমেদের একটা ন্যাচারাল বাই বন্ড পাওয়ার থাকে এবং আমাদের তন্ত্র কাজে ডোম দেখে ভীষণ রকম লাগে। আর আমি সকলকেই বলবো যে ডোমদের কখনো চটাবেন না। ডোমরা যদি কখনো অভিশাপ দিয়ে দেয় না, সেটা খুব খারাপ। আশীর্বাদও লেগে যায়, অভিশাপও লেগে যায়। আশীর্বাদও লাগে, যেমন কিন্নর তাদের আশীর্বাদ অভিশাপ, ঠিক সেরকম ডোম কয়েন চিবিয়ে দিয়ে দিতে বলতে হবে একদম কিন্নরদের। কিন্নরদের তো আমাদের সবুজ কাপড়ে, হ্যাঁ, এটা তো একটা তোমার টোটকা হয়ে গেল। যাই হোক, তো ডোমেদের সাহায্যে আমরা ক্রিয়াটা করি। ভদ্রলোকের সারা শরীর মনে হচ্ছিল পুড়ে যাচ্ছিল এবং ওনার ওয়াইফ ভাবছে দিদি এগুলো ঠিক হবে তো, এগুলো দাগগুলো মিলিয়ে যাবে তো, এই যাবে তো। ক্রিয়া করা হয়, শরীর বন্ধন করে এরপর যখন কবজ দেওয়া হয়, কবজ দেওয়ার পরে ওনাকে হোটেলে এসে যখন শোয়ানো হয়, বরফ টরফ দেওয়া হয়, আস্তে আস্তে দাগ মেলায়, ক্রমশ মেলায়। এবং এখন বলতে গেলে ভদ্রলোক খুব উইক, মানে ভীষণ উইক, অন্ধকার থেকে ভয় পায়। এবং ওই কনস্ট্রাকশনটা উনি যে টাকা ইনভেস্ট করেছিলেন সেটাকে উনি এখন বর্তমানে ওনার কথা হচ্ছে আমি ভুলে যেতে চাই। মানে রিসেন্ট ঘটনা তো, এই রিসেন্ট আমার কথা হয়েছে, উনি বলছেন আমার যা টাকা গেছে গেছে, আমি ওটা নিয়ে আর মাথা আলাম, আর কোনো ভয় নেই আপনার, যে ছিল তার মুক্তি হয়ে গেছে। ছিলটা কি ছিল বলতে তোমার ওনারা একটা অতৃপ্ত অকাল মৃত্যুর এক কুমারী মেয়ের কবর দেওয়া হয়েছিল, সেখান থেকে তুলে এনে তার হাড় পুঁতে দেওয়া হয়েছিল এবং তারই তোমার চুল, যেটা হাড়ের মধ্যে বললাম না কালো সুতোর মতো, ওটা সুতো ছিল না, ওটা চুল ছিল। সেই মহিলারই কালো চুল দিয়ে ও হাড়টাকে রাব করে পুরো বাস্তুটাকে ড্যামেজ করে দিয়ে এটাকে উচ্চাটন ক্রিয়া ইউজ করা হয়। আচ্ছা, যদি কাউকে তুমি উচ্ছেদ করতে চাও সেখানের জন্য কিন্তু এইসব ক্রিয়াগুলো ইউজ করে। তো সত্যি ওই ছেলেটা করার পর বাকি ভাইরা তো টিকতে পারেইনি এবং যিনি কনস্ট্রাকশনে মানে প্রমোটিং করবে বলে নিলেন তার ওই অবস্থা। এখন ভদ্রলোকের বক্তব্য যে আমি এখন ওটা নিয়ে আর ভাবছি না, আদৌ আমি কি করে উঠতে পারবো জানি না, আমি বরং পারলে অন্য কাউকে দিয়ে দেবো বা আমার দায়িত্বটা অন্য কোনো প্রমোটার বা তার বন্ধু কাউকে দিয়ে দেবো যে নিতে রাজি। আমি যা ফিল করেছি এতদিন যাবৎ, আমি আর মানে পজেস তো ছিল এবং খুব নোংরা, কারণ পটি বাথরুম এগুলো তো খুবই নোংরা পিশাচজনিত কাজ না। ট্রু। এই যে বিষয়টা বা এই যে কেসটা, এই কেসটা খুবই মানে একটা না একটা ইনিশিয়ালি যখন আমার সাথে যোগাযোগ করেছিল যে এরকম এরকম প্রবলেমস হয়েছে বা কিছু এরকম সিমটমস অ্যান্ড অল, তারপরে ধরো তুমি কাজ করলে ফলো করেন, তো রিসেন্টলি তো গেল, তারপরে উনি যখন যোগাযোগ করেছেন, ঠিক আছে, বললো দাদা এখন তো ঠিক আছে সব, বাট উনি এখনো অসুস্থ, মানে একদমই দুর্বল, ব্যাপারটার থেকে বেরিয়ে আসতে পারেন। ইভেন আমি আরেকটা জিনিস ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এত টাকা খরচা করেছে, লেটস সে বলা উচিত কিনা জানি না, বাট প্রায় 1 কোটির ওপর অনেকটা জায়গা, একটা মানুষের 1 কোটি টাকা একটা জায়গাতে ফেঁসে গেছে, কিন্তু তারপরেও ও বলছে যে আমি এটা নিয়ে আর মাথা ঘামাতে চাই না। তার মানে কি ও ওই 1 কোটি টাকাটা ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি, কারণ এতটাই ভয়ঙ্কর ব্যাপারটা যে একটা মানুষ নিজের হার্ড আর্নড 1 কোটি টাকা একটা জায়গায় ফাঁসিয়ে 1 কোটির বেশি হবে। হ্যাঁ অবশ্যই, বললামই তো অনেক মানে বড় জায়গা। এবার ওটাই ব্যাপার, দেখো এখনকার দিনে কেউ বাস্তু বলো বা এই বলো কেউ তো মানে না। আর একটা সত্যি কথা, যদি কেউ কারোর কোনো প্রমোটারকে নিশ্চয়ই বলবে না আমার বাড়িতে প্রবলেম আছে, এই আছে, কি করবে তখন? এবার সেই প্রমোটার জানবেই বা কি করে? তারও তো দোষ নেই কিছু। অনেকে তো না জেনে ইনভেস্ট করে, শরীকি ঝামেলা মেটানো যাবে, এইসবের তো করতে পারবে না, কি করে জানবে? এটাই ব্যাপার। আমি একটা জিনিস জানতে চাই, তুমি হনুমানজির কথা বলেছিলে, ঠিক আছে, হনুমানজির বিষয়ে আসছি, তারপরে আরো বেশ কিছু ব্যাপারে কথা বলতে চাই। এই যে পঞ্চমুখী হনুমান, সেটা তো আমরাও জানি, ইভেন আমার এখানেও রয়েছে, প্রোটেকশনের জন্য ইউজ করা হয়, নেগেটিভ কিছু আসতে পারবে না। বাট এই যে পঞ্চমুখী হনুমানের 2টো রূপ রয়েছে, একটা দাঁড়িয়ে রয়েছে, একটা বসে রয়েছে, দুটো সিগনিফিকেন্স কি? দেখো, আমরা জানি পঞ্চমুখ হনুমানই কিন্তু তন্ত্রোক্ত ফর্ম, কিন্তু হনুমানের 8টা তন্ত্রোক্ত ফর্ম আছে, তার মধ্যে আমি কয়েকটার উল্লেখ করি। প্রথমেই আছে প্রসন্ন জনয়া। প্রসন্ন জনয়া রূপ তখন নিয়েছিলেন যখন রাবণ রামায়ণের যুদ্ধে ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন, কারণ রাবণের জ্ঞান তো অপরিসীম ছিল, যে গ্রহদেরকে উল্টে দিতে পারে তার জ্ঞান বলো শক্তি বলো মানে অসীম ছিল, মানে ইন্দ্রজিৎকে জন্মাবার সময়, সেটা তো আসছি আমি পরে। তো রাবণ যখন খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তখন হনুমান রূপ নিয়েছিলেন প্রসন্ন জনয়া, সেটাও কিন্তু একটা তান্ত্রিক ফর্ম। এরপর আসে বীর হনুমান। বীর হনুমান নিয়েছিলেন তখন যখন
তার মানে তার যে শক্তি বা ক্ষমতা হনুমান ভুলে গেছিল বা তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল ছোটবেলায়। যখন সমুদ্র পার করবে ঠিক সেই সময় হনুমানকে তার জ্ঞান যখন মনে করিয়ে দেওয়া হয় বজরংবলীকে, সেটা মনে করিয়েছিলেন অনেকে বলে জাম্ববান, অনেকে বলে রাম, অনেকে বলে শিব। এটার প্রকারভেদ রয়েছে মাইথোলজিতে, এগুলো মানে একটা নির্দিষ্ট কিছু হয় না। তো যাই হোক, মোট কথা তিনি যখন তার শক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং মনে করেন যে হ্যাঁ তিনি কে, তখন বীর হনুমান, এটাও একটা তান্ত্রিক। এরপর আসে বিংশতি ভুজা। বিংশতি ভুজা মানে 20টা হাত যার। অষ্টাদশ ভুজা। অষ্টাদশ ভুজা কখন নিয়েছিল না, অষ্টাদশ ভুজা নিয়েছিল তখন যখন ইন্দ্রজিৎ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন। মেঘনাথ যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তখন এই অষ্টাদশ ভুজা রূপ নেয়। এই রূপে এক হাতে থাকে গদা, এক হাতে থাকে মুদ্রা। এই হাত বিংশতি 20টা হাত নিয়েছিলেন কখন না, অতিকায় নামের এক রাবণের সেনা, খুবই মানে কি বলবো বীর যোদ্ধা ছিলেন, তাকে বধ করতে তখন তিনি নিয়েছিলেন বিংশতি ভুজা। এরপর আসে বিষ্ণাশয়া। বিষ্ণাশয়া কখন না, যখন সঞ্জীবনী আনতে গেছিলেন। বলা হলো যে সূর্য উদয়ের আগে সঞ্জীবনী আনতে হবে। তিনি তো ছুটলেন রাম ভক্ত সঞ্জীবনী আনতে। তাকে বলা হচ্ছে মানে যে তোমার ঠিক করতে এসছে, সে বলছে যে দেখো হনুমান তুমি কি করে নিয়ে আসবে সূর্য উদয়ের আগে? তখন বলে রুক যাও, সূর্য আমার চরিত্র জানে এবং সূর্য হনুমানের গুরুদেব, আমরা জানি সূর্য আমার চরিত্র জানে। যতক্ষণ না আমি ফিরবো ততক্ষণ সূর্যদেবকে আমি উদিত হতেই দেব না। সেই কারণে তিনি চলে গেলেন, পুরো হসপিটালই তুলে নিয়ে চলে এলেন, একদম তাই তো, তার প্রভুর জন্যে। যাই হোক, যখন লক্ষণকে রাম বললেন যে তুমি না বাঁচলে আমারও এখানে প্রাণ ত্যাগ করা ছাড়ার কোনো উপায় নেই, তার জন্য হনুমান ছুটলেন। তখন নিলেন কি রূপ? বিষ্ণাশয়া। এরপর আসে তোমার বীর হনুমান, আগেই বললাম। এরপর আসে তোমার বানর সেনা, তিনি বানরদের সেনা। আর সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে পঞ্চমুখ হনুমান, অহিরাবণ, মহিরাবণ। অহিরাবণ এবং মহিরাবণ যখন রাম লক্ষণকে হরণ করে নিয়ে চলে গেলেন পাতালে, তখন হনুমান আনতে গেলেন তাদেরকে। দ্বার রক্ষক হিসাবে কে ছিল? মগরধ্বজ। মগরধ্বজ যুদ্ধ করছে হনুমানের সাথে, তার মতনই বীর। হনুমান ভাবছে এ কে, যে আমার মতনই যুদ্ধ করছে, আর্ধেক বানরের মতো, আর্ধেক কুমিরের মতো, একে বা এত বল এলো কি করে যে আমার সাথে যুদ্ধ করছে? তখন মগরধ্বজ বলছে তুম কন হো? তখন মগরধ্বজ বলছে হনুমান পুত্র। হনুমান আরো কনফিউজ যে আমি বিয়েই করলাম না, কি করে আমার পুত্র হলো? এ কি বলছে আমার নামে? তখন বলে তোমার পরিচয় দাও না। আপনাকে কেন দেবো, আপনি কে? বলে তুমি যার পরিচয়ে দ্বার রক্ষক হয়ে আছো পাতালে, আমি সেই হনুমান, তুমি আমার পুত্র হলে কি করে? তখন তাকে পিতা স্বরূপ প্রণাম করে মগরধ্বজ বলেন যে যখন লঙ্কায় দহন করে তিনি ফিরছিলেন, তার লেজে আগুন লেগে গেছিল, সেইখানে বসে, সেই মানে একটা জলের সমুদ্রের পরীক্ষার মধ্যে বসে যখন তিনি রেস্ট করছিলেন, তখন ঘাম বিন্দু পড়ে যায় জলে, সেটি একটি কুমির ভক্ষণ করে ফেলে এবং তার পেট থেকেই জন্ম হয় মগরধ্বজের। সেই জন্য অর্ধেক অংশ কুমিরের এবং অর্ধেক হনুমানের। তখন মগরধ্বজকে বলে তাহলে তো তুমি আমার পুত্র হলে, এবার আমাকে বলো এই অহিরাবণকে বধ করার তখন বলে দেখুন আমি এতদিন তার সেবায় যুক্ত ছিলাম, আমি যাকে বলে নামাক হারাম, তো আমি সেটা তো করতে পারবো না, কিন্তু আমি আপনাকে বুদ্ধি দিতে পারি তাকে মারা যাবে কি করে। তার যে জীবনের মানে ভ্রমরের যে জীবন স্পিয়ার রয়েছে সেটা কি করে মারা যাবে না, কি করে না 5 দিকে রয়েছে 5টা প্রদীপ, একসাথে 5টা প্রদীপকে ফু দিয়ে নেভাতে হবে। একসাথে তো 5, খুব বেশি হলে 2টো হয়তো ফু দিয়ে তুমি নেভাতে পারবে, জোরে ফু দিলে, 5টাও সম্ভব না। তখন তিনি বিশাল আকার ধারণ করলেন এবং পঞ্চমুখ, একদিকে নৃসিংহদেবেরও মুখ রয়েছে এখানে দেখতে পাও, ঠিক আছে, তো তখন তিনি পঞ্চমুখ হনুমানের রূপ ধারণ করেন এবং 5 মুখ দিয়ে 5 দিকের 5টা প্রদীপকে নেভানো হয়। তখন হলো পঞ্চমুখ হনুমান তন্ত্র, মানে তান্ত্রিক ফর্ম। এই যে হনুমান চালিসা আমরা পড়ি, হনুমান চালিসা কেন পড়া হয় ফার্স্ট, তার আগে একটা জিনিস আমি জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজিতে আমরা যখন অ্যাস্ট্রোলজি নিয়ে অধ্যয়ন করি বা যাই করি, সেই সময় আমি দেখতে পাই যে মঙ্গলকে দেবী বগলামুখীর সাথেও কানেক্ট করা হয়, হনুমানজির সাথেও কানেক্ট করা হয়। একটা গ্রহের 2টো ফর্ম, কিন্তু অন্যান্য যে প্ল্যানেটস আছে লাইক শনি মহারাজ, তাকে মা দক্ষিণা কালীর সাথে রিপ্রেজেন্ট করা হয়, তার কিন্তু আর অন্য কোনো দেবীর মাধ্যমে হয়তো প্রকাশ করা হয় না। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আর ইভেন এটা আমাদের মঙ্গলের বছর, মঙ্গলের ক্ষেত্রে আমাদের রয়েছে
হনুমানজি এবং বগলামুখী দুটো দেবদেবীকে দিয়ে প্রকাশ করা কেন হয়েছে? দেখো এখানে হনুমানজি এবং বগলা তো মানে কোনো রকমই কম্পেয়ার করা যাবে না দুজনকে একদমই, কারণ একজন হচ্ছে দশম মহাবিদ্যার রূপ মাতা বগলা, এবং মাতা বগলা দশম মহাবিদ্যার রূপ, এবং তিনি মঙ্গল গ্রহকে কন্ট্রোল করেন। দশম মহাবিদ্যার যে 10টা রূপ রয়েছে প্রত্যেকটা দেবী কিন্তু এক একটা গ্রহকে কন্ট্রোল করে। যেমন কেতু কন্ট্রোল করছে ধূমাবতীকে, মঙ্গলকে কন্ট্রোল করছে তোমার বগলামুখী, আচ্ছা রাহুকে কন্ট্রোল করছে ছিন্নমস্তা, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা গ্রহকে কিন্তু প্রত্যেকটা দেবদেবী কন্ট্রোল করছে। এখানে মঙ্গলবারে জন্ম হয়েছিল হনুমানের। 1 নম্বর, যখন রাবণ 9টি গ্রহকে উল্টে দিয়েছিলেন, শনিকেও উল্টে দিয়েছিলেন, শনি চিৎকার করছিলেন মাকে বাঁচাও কে আছো, এবং শনির চোখ বেঁধে দেওয়া হয়েছিল, রাবণই বেঁধে দিয়েছিলেন যাতে দৃষ্টিপাত করতে না পারে, এবং শনি যদি ঠিক চলে আসে তাহলে এই যুদ্ধে জয় রাবণেরই। এই রামায়ণের যুদ্ধে যদি গ্রহগুলো তার ইচ্ছা অনুসারে চলে, সেই কারণেই তাদেরকে বন্দি করে রেখে দিয়েছিলেন, তাহলে এই রামায়ণের যুদ্ধে রাবণই জয় হতো। কিন্তু শনিকে বাঁচিয়েছিলেন কে? হনুমান। হনুমান গিয়ে তাকে ওই বন্ধন থেকে মুক্ত করে। তখন শনি বলেছিলেন শনিবার তেরা হ্যায়, মঙ্গলবার তেরা হ্যায়, ইয়ে বীর হনুমান ইয়ে সংসার তেরা হ্যায়। ঠিক আছে, মানেটা হলো তোমার শনিবারটাও তোমার, আমার বারটাও আমি তোমায় দিলাম, মঙ্গলবার তো তোমার জন্ম, এমনিই মঙ্গলবার তোমার, এবং তোমায় যে পুজবে, এই যে তুমি আজ আমাকে রক্ষা করলে। দেখো শনি কিন্তু কারোর কথাই চলে না, বা শনিকে তৃপ্ত করা এত সহজ না। তুমি কাঁদলে তাতে কিন্তু গ্রহরাজ পরিতৃপ্ত হবেন না। তিনি কিসে পরিতৃপ্ত হবেন? তোমার কর্ম দ্বারা। কিন্তু হনুমানজির একটা ক্রিয়ার জন্য তার ওই বন্ধন থেকে যেহেতু মুক্ত করেছিলেন, তাই গ্রহরাজ আশীর্বাদ করেছিল আজকের পর থেকে যে আমার বারে মানে শনিবার বা মঙ্গলবার তোমার পুজো করবে, তাকে কখনোই বক্রদৃষ্টি কোনো রকম কুপ্রভাব বা আমার 7.5 কোনো কুপ্রভাব পড়বে না। কিন্তু তাই বলে কি তুমি কর্ম খারাপ করবে না, তোমাকে কর্মটাও ঠিক রাখতে হবে অবশ্যই। এবার আসে তোমার প্রশ্ন হনুমান চালিসা। দেখো হনুমান চালিসা বা বজরং বান বা হনুমান বাহুক, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে তুলসীদাসকে নিয়ে আসতেই হবে। তুলসীদাসকে না নিয়ে এসে, গোস্বামী তুলসীদাসজিকে না নিয়ে এলে হবে না। গোস্বামী তুলসীদাস ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং 12 মাস মায়ের গর্ভে ছিলেন, 10 মাস নয়। আচ্ছা, তিনি 12 মাস মায়ের গর্ভে ছিলেন এবং 32খানা দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, একদম। এবং তিনি প্রথমেই কাঁদেননি, বলেছিলেন রাম, তারপরই তার নাম রাখা হয় রামবোলা। তুলসীদাসজির প্রথমে নাম ছিল রামবোলা। তো এই রামবোলা ক্রমশ মানে রাম নামেই বড় হতে থাকেন, পুজো করতে থাকেন। কিন্তু তুলসীদাসজি হঠাৎ করে মতিভ্রম যাকে বলে হয়েছিল বিয়ের পর, তিনি বিয়ের পর বউ প্রেমে পাগল হয়ে গেছিলেন এবং রাম নাম জপ ছেড়ে দিয়েছিলেন, ভুলেই গেছিলেন। তিনি বউকে এতই ভালোবাসতেন। একদিন তিনি হনুমানজির মন্দিরে পুজো করতে গেছেন, রাম মন্দিরে, সেখানে হনুমানজি থাকবে। তো তার স্ত্রীর বাবা মানে তার শ্বশুর মশাই অসুস্থ হয়ে পড়ে। খবর আসে তার স্ত্রীর কাছে, সে তুলসীদাসকে না জানিয়েই বাপের বাড়ি চলে যায়। তখন তার ফোন ছিল না যে আমি বাপের বাড়ি বেরোচ্ছি। তো তিনি চলে যান। তুলসীদাস ফিরে এসে দেখেন যে তার স্ত্রী রত্নাবলী নেই বাড়িতে। তিনি ব্যাকুল হয়ে ওঠেন। তিনি যমুনা পার করে শ্বশুরবাড়ি যাওয়ার চেষ্টা করেন। নদীতে উঠল বিশাল তুফান। তখন তিনি একটা মরদেহকে আশ্রয় করে, হ্যাঁ একটা মৃতদেহ ভেসে আসছিল, একটা মৃতদেহকে আশ্রয় করে তিনি ওপারে যান। সেখানে এবারে ওপরে উঠবে কি করে, ওপরে আছে রত্নাবলী, ওপরে উঠবে কি করে, দেখেন একটা দড়ি ঝুলছে। ওটা দড়ি ছিল না, একটা মৃত সাপের লেজ ছিল। তিনি ওটাকে দড়ি মনে করে বেয়ে বেয়ে উঠে রত্নাবলীর কাছে যান এবং বলে, দেখো আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তুমি আমাকে না বলে এসেছো, আমি চলে এসেছি। এইটা দেখে রত্নাবলী মোটেই খুশি হননি। তিনি একটাই কথা বলেছিলেন, অস্থি চর্ম দেহ ইহ তাসু আছে প্রীতি, নেকু जो होती राम से तो काहे भव भीति। অস্থি চর্মের এই দেহ, তাতে তোমার এত প্রীতি, তার বিন্দুমাত্র যদি রাম ভক্তি করতে এতদিনে তুমি কোথায় চলে যেতে। গোস্বামী তুলসীদাস থ হয়ে দাঁড়িয়ে যান, আর এক পাও এগোন না। সেই মুহূর্তে তিনি ব্যাক করে বেরিয়ে চলে যান। সেই দিন থেকে তুলসীদাস গৃহ ছাড়া হয়। কোথায় যায়? বেনারস। বেনারসে গিয়ে তিনি রাম নাম আবার জপ করতে শুরু করেন। যে আমি সত্যি, আমি তো আমার দিক থেকে আমি বিব্রত হয়ে গেছিলাম। আমার তো এটা দিক নয়, আমি সংসার করছিলাম, আমি বউ প্রেমে পাগল ছিলাম, এতই পাগল হয়ে গেছিলাম যে আমি এক রাত বউকে ছেড়ে থাকতে পারবো না। তিনি চলে এসেছিলেন তার শ্বশুর বাড়িতে, একদম মরদেহ কিনা সেটাও দেখছে না, সাপের লেজ সেটাও দেখছে না, তাকে দড়ি মনে করে চলে যাচ্ছে।
এতটা এই দুটো বাণী তার স্ত্রীর। এখানেও দেখো একটা পুরুষের সাফল্যের ক্ষেত্রে একটা স্ত্রীর হাত রয়েছে, ঠিক তো? তো যাই হোক, এরপর তিনি বেনারসে যান এবং বেনারসে গিয়ে তিনি রোজ শৌচকর্ম করতেন আর একটা গাছের গোড়ায় জল দিতেন। শৌচকর্ম করার পর তো জল পড়বে। হঠাৎ দীর্ঘদিন বাদে একজন ব্রহ্ম রাক্ষস সেই গাছ থেকে প্রকট হন এবং তিনি বলেন যে আমি প্রসন্ন হয়েছি, বলো কি চাও? তখন তিনি বলেন আমি রামকে চাই। না, আপনি কেনই বা প্রসন্ন হলেন আমার প্রতি? না, এই যে তুমি রোজ জল দাও এখানে, যে কারণেই তুমি জলটা দাও, আমি তো জল খাই, তৃপ্ত হই, আমার প্রাণ তৃপ্ত হয়। তো তুমি রামকে আমি দিতে পারবো না, তবে রামের ভক্তকে আমি তোমার সাথে দেখা করিয়ে দিতে পারি। রামের ভক্ত হনুমান বলে কিভাবে? না, দেখবে যেখানে রাম কথা হবে সবার প্রথম এক ব্যক্তি আসবে, সবার শেষে এক ব্যক্তি যাবে, সেই হলো হনুমান। এবং তুলসীদাসজি বহুদিন যাবৎ রামকথা পাঠ করতেন। সেদিন রামকথা পাঠ করছেন আর বারবার দেখছে কে আগে এসছে আর কে লাস্টে যাচ্ছে, কে আগে, সেটা দেখতে পেয়েছেন তিনি। পিছন পিছন যায়, হনুমান হনুমান দাঁড়াও, আমি চিনতে পেরেছি তোমায়। হনুমান প্রকট হয়ে দেখা দেয় এবং তিনি বলেন যে এই জায়গায় এই সময় তিনি রাম দেখা পাবেন। এবং এইভাবে তুলসীদাসের রাম দর্শন হয়। এবং তারপর তুলসীদাস রচনা করেন হনুমান চালিসা। হনুমান বাহুক রচনা করেন কখন? হনুমান বাহুক রচনা করেন তোমার যখন তার বাহুতে খুব পীড়া হয়েছিল, হাতে। এবং হনুমান বাহুক পাঠ করাই হয় যখন আরোগ্য কামনার জন্য। যখন তুমি খুব অসুস্থ, ডাক্তার জবাব দিয়ে দিচ্ছে, অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, কিছুতে হচ্ছে না, হনুমান বাহুক পাঠ আপনাকে সফলতা দেবে। এরপর আসে বজরং বাণ। এই নিয়ে বিতর্ক রয়েছে, বজরং বাণ পাঠ করা উচিত কি উচিত না, হনুমান চালিসা পাঠ করা উচিত কি উচিত না। হনুমান চালিসা সবার জন্য, আমি বলে যাচ্ছি বজরং বাণও সবার জন্য। আচ্ছা, এবার তফাৎটা তো দেখো, হনুমান চালিসায় অনেক রকম কিন্তু ভুল রয়েছে, আবার অনেক মতভেদও রয়েছে, ঠিক আছে? এবার দেখো, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি, আমার কিছু মত রাখছি যেগুলো আমি ফলো করেছি। এখানে প্রথমেই আসে যেটা, সেটা হচ্ছে দুটো লাইন আছে যে শঙ্কর সুবন কেশরী নন্দন। ভুল, শঙ্কর সুবন না, শঙ্কর স্বয়ং কেশরী নন্দন, মানে মহাদেবের মতোই হনুমান। মহাদেব তো স্বয়ং মানে কি নিজে, মহাদেব নিজে হনুমান। একদম, শঙ্কর স্বয়ং কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজল বন্দন জগবন্দন। লাস্টে আসে তুলসীদাস সদাহরি চেরা কি যাই না হৃদয় মহান ডেরা। এখানে আমি বলবো তুলসীদাসের জায়গায় নিজের নাম গোত্র ধরে বলতে, মানে সাপোজ যে ব্যক্তি পাঠ করছে, আমি যদি করি মেনলি হয় তুলসীদাস সদাহরি চেরা কিজেনাথ হৃদয়, কারণ হচ্ছে এটা গোস্বামী তুলসীদাস রচনা করেছিলেন, তাই তিনি নিজের নাম লিখেছেন। তাহলে আমি যদি বলি, তাহলে আমি বলবো যে কৌস্তভ কুমার সদাহরি চেরা। হ্যাঁ, তোমার গোত্র? আচ্ছা, কৌস্তভ কুমার কাশ্যপ গোত্র, সদাহরি চেরা কিজেনাথ হৃদয় মহান ডেরা। একদম, এটা করলে ফলটা তাড়াতাড়ি পাওয়া যাবে, অনেক তাড়াতাড়ি পাওয়া যাবে। আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি দেখেছি অনেকে বলেন নিজের নাম গোত্র ধরে বলতে, তুমি যেরকম বলছো বা তুমি এটাতে ফল পেয়েছো, তুমি এটা বলছো। আবার অনেকে যেটা বলেন যে তুমি তো তুলসীদাস নও, ঠিক আছে, আর এটা একটা দোহা, দোহার শেষে সবাই নিজের নাম রিভিল করতেন, কে লিখেছে এই পুরো জিনিসটা। আর হনুমান চালিসার একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র, তো এই ক্ষেত্রে তারা বলেন যে না, এখানে তুলসীদাসের নামটাই দেওয়াটা উচিত। এই জায়গাটাতে একটু মাঝে মধ্যে কনফিউশন অনেকেরই হয়, অনেকেরই থাকে, বাট যে যেটা করে ভালো ফল পাবে সেটাই ফলো করা উচিত, আই গেস। যদি কারোর মনে হচ্ছে না আমি কাউকে বলছি তুমি আগুনে ঝাঁপাও, সে তার, সবাই অ্যাডাল্ট, এখানে যতজন পডকাস্ট শুনছে কেউ অ্যাডাল্ট নয় এমন নয়, তার যদি মনে হয় হ্যাঁ পূর্ণিমাদির কথাটা শুনে আমি এইটাই বলবো, তাহলে সে বলতেই পারে। আবার তুলসীদাস সদাহরি চেরাটাও বলতে পারে, কিন্তু আমি নিজে বলছি, আমি নিজের নাম গোত্র ধরে বলার পর কিন্তু আমি বলি, মানে এখনো আমি বলি, কন্টিনিউ আমি বলি। এবার এখানে আমি আরেকটা জিনিস যেটা জানতে চাই, যেটা পার্টিকুলারলি আসছে হচ্ছে বজরং বাণ। এই বজরং বাণের মাহাত্ম্যটা কি, আর এটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন এত? দেখো, বজরং বাণের মধ্যেই বজরং বাণ পড়া উচিত না পড়া উচিত নয় তার উল্লেখ কয়েকটা লাইন পাঠ করলেই আমরা বুঝতে পারবো। প্রথমেই আসে ওং চম 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 চপল চলন্তা, ওম হং হনু 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 হনুমন্তা, ওম হম 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 হৃদ কপি চঞ্চল, ওম সম 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 বিপরানি खंतल, अपने जन को तुम्हें तो उबारो, सुमिरत हो या नंद हमारो, ये बजरंग बाण जो जापे ताहु करो फिर कौन उबारे, ये बजरंग बाण जो जापे, তাকে উবারবে এমন কার সাধ্য, মানে মানে সেখান থেকে তোমাকে বের করে আনবে। আচ্ছা,
সেটা কার সাধ্য? যদি কেউ বজরং বান কারোর উপর মারে, প্রয়োগ করে, ये बजरंग बान ताहे कहो फिर कौन उबारे, पाठ करे बजरंग बान की हनुमत रक्षा करे प्राण की। উত্তর পেয়ে গেলে, পাঠ করে বজরং বান কি। এখানেও স্ত্রী না পুরুষ না মেয়েদের পিরিয়ডস হলে পড়া যাবে কি না বজরং বান, বা কোনো পশু পাখি পড়বে কি না উল্লেখ হয়ে গেছে। যেই পড়ে, পশু পাখি পড়তে না পারলেও শুনতে পারে। আমরা অনেক সময় দেখি জব করতে বসি, যখন আমাদের পোষ্য এসে বেড়াল হোক কুকুর হোক যাই হোক, তারা কিন্তু পাশে বসে, একদম। তো তারা শুনলেও কিন্তু তারা তো কিছু করেছিল যার কারণে এই যোনি প্রাপ্ত হয়েছে, এবং আমরা অনেক পুণ্য করে আজ মনুষ্য যোনিতে আছি। তো আমাদেরও কর্তব্য তাদেরকে এই যোনি থেকে যাতে উদ্ধার করা যায়, তাই না? তো हनुमत रक्षा करे प्राण की, ये बजरंग जो जापे ताते भूत प्रेत सब कापे। धूप दे और जपे हमेशा, धूप दाओ और जप करो हमेशा, ताते तन नहीं रहे कलेशा, তাতে করে আমার তন আমার মনে কোনো কলেশ থাকবে না, কোনো হিংসা থাকবে না। জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় জয় হনুমান। অসাধারণ। তো এই বজরং বান টিপিক্যালি অনেক ক্ষেত্রেই দেখেছি অনেকে সাজেস্ট করেন, আমার কাছে তো অনেকে যোগাযোগ করেন এবং বেশ অনেক কিছুই শুনতে পারি, জানতে পারি। সেটা হচ্ছে যে এই যে বজরং বান অন্য কারোর ক্ষতি করার জন্য না। দেখো, এটা সম্পূর্ণ, আমি আজকে বজরং বান তখনই পাঠ করতে বলবো যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যখন দেওয়ালে পিঠ ঠেকা মানে এই নয় যে তুমি পারছো টাকা ইনকাম করতে, তুমি হাত পা গুটিয়ে বসে আছো আর বলছো আমি বজরং বান পাঠ করব আর আমার টাকা চলে আসবে। কখন পাঠ করবে? তোমার টাকা কেউ নিয়েছে ধার, তোমাকে ফেরত দিচ্ছে না, তার সামর্থ্য আছে বর্তমানে দেওয়ার মতো, কিন্তু তুমি চেয়ে চেয়ে তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তুমি আর চেয়ে মানে কিছুতেই করে উঠতে পারছো না। তুমি বজরং বান পাঠ করো তার বিরুদ্ধে, তুমি টাকা পাবে। মানে তার পুরো না পেলেও হয়তো কিছুটাও সে দিয়ে যাবে, তার মন চেঞ্জ হবে। কারোর ভালো করার জন্য যদি কিছু করতে হয়, নিজের ভালো করার জন্য, কিন্তু নিজের ভালো মানে এই নয় যে অপরের ক্ষতি করে, ওকে, কখনোই তুমি তার ফলও কিন্তু মারাত্মক তুমি পাবে। তাহলে তুমি যদি কোনো অনৈতিক কর্মের জন্য বজরং বান পাঠ করো, তার ফলও তোমাকে ভোগ করতে হবে। তখন বলো না যে বজরং বান পাঠ করে আমার ক্ষতি হয়েছে। উল্টো হলো। এই উল্টো হওয়ার জায়গাতেই এত মানুষ আমার থেকে জানতে চেয়েছেন বজরং বান পাঠ করা উচিত কিনা। আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার দেখো, বজরং বান তন্ত্রোক্ত একটা প্রয়োগ, যে কোনো বর্তমানে কলিযুগে দাঁড়িয়ে বৈদিক পুজোর থেকে তন্ত্রোক্ত মতে পুজো করলে আমরা তাড়াতাড়ি রেজাল্ট পাই। কিন্তু তন্ত্রোক্ত মতে পুজো করব কখন? আমি সেই কাজে নৈতিকতা থাকতে হবে। আমি প্রথম থেকে বলি আমি মারণ করি না, তারাপীঠ শ্মশানে বসে মারণ করা উচিত না, স্বয়ং বামদেব বলে গেছেন। বহু লোক করে, মারণ করে। আমি কাউকে মারার অধিকার আমাকে ঈশ্বর দেননি, আমি কাউকে মারবো না। তাতে তুমি কাজ করিও না, আমি খারাপ হলে খারাপ, আমি অসুবিধা নেই। এই জায়গাটাই একটা ব্যাপার। ধরো অনেক ক্ষেত্রে অনেক মানুষজন এরকমও আসেন যে পার্সন এ পার্সন বি এর মারাত্মক একটা ক্ষতি করেছে, প্যারালাইসিস করে রেখে দিতে চায়। হ্যাঁ, আমি সেই জায়গাতে আসছি। পার্সন এ পার্সন বি এর খুব ক্ষতি করিয়ে রেখেছে, ক্ষতি করে দিয়েছে। পার্সন বি এবার প্রতিশোধ স্পৃহার কারণে বললো যে নাও একটা মারণ ক্রিয়া করে দাও, বান মেরে দাও। তোমার কি মনে হয় এই জিনিসটা নৈতিক না অনৈতিক? না, যার পার্সন এ যখন পার্সন বি এর নালিশ করছে, শত্রুটা কার? পার্সন এর, তোমার তো নয়। আমি সেটা বলছি, তুমি কাজ করবে ক্লায়েন্টের জন্য। আমার কথা বলছি, কেউ যদি আমার কাছে আসে আমি করব ক্লায়েন্টের জন্য, সেই ব্যক্তিটা আমার শত্রু নয়। এবং আমি সেই আমার ক্লায়েন্টকেও পরামর্শ দেব, কাউকে মেরে ফেলার মতো চিন্তাধারাটাই আনা উচিত না। রাখা মারা উপরওয়ালার, এবং অলরেডি সেটা সেট হয়ে এসছে। তুমি কাউকে মারতে পারো না, তাকে অন্যভাবে শাস্তি দাও, তাকে তার ভুলটা বুঝিয়ে দাও। সে তোমার পিছনে লাগছে, তাকে আমি যেটা বলেছি যে এমনভাবে স্তম্ভন ক্রিয়া করো যাতে করে তার কুবুদ্ধি সুবুদ্ধিতে পরিণত হয়। তাকে স্তম্ভন মানে বোবা করে দিও না। করা যায়, হ্যাঁ নিশ্চয়ই করা যায়, তন্ত্রে সব কিছুই করা যায়। এবার আসছি দশম মহাবিদ্যা নিয়েও আমাদের কথা হলো, যেখান থেকে আমাদের এই প্রশ্নটা এলো যে মঙ্গল গ্রহকে একদম দেবী বগলামুখী এবং হনুমানজি কন্ট্রোল করেন। তো এখানে আরেকজন দশম মহাবিদ্যার দেবী আসছেন, যার নাম হচ্ছে মাতঙ্গী, নবম বিদ্যা, সরস্বতী দেবী তান্ত্রিক রূপ বলেও কনসিডার করা হয়। ইভেন খুব পপুলার একটা ওয়েব সিরিজ এসছে এখন, বা সানডে সাসপেন্সেও ছিল, সেটা হচ্ছে ভোগ। সেখানেও দেবী মাতঙ্গীকে দেখানো হয়েছে। দেবী মাতঙ্গী এমন একজন দেবী যাকে উচ্ছিষ্ট খেতে দেওয়া হয়।
এই ব্যাপারটা কি আসলে ওনার ওপর, মানে উনি কে, জিনিসটা কি, মানে দশমবিদ্যার এরকম রূপ তো খুব একটা জানা যায় না, বা সব জায়গায় পূজিতাও নন, আমরা সচরাচর দেখে অভ্যস্ত নই। দেখো, দেবী মাতঙ্গীকে বলা হয় উচ্ছিষ্টা চণ্ডালিনী। এবারে আমাকে আগে জানতে হবে মাতঙ্গীর উৎপত্তি কোথা থেকে, এখানেই উত্তর চলে আসবে। একদিন শিব আর পার্বতী তার কৈলাসে নারায়ণ এবং লক্ষ্মীকে নেমন্তন্ন, সোজা কথাই আমি বোঝাচ্ছি, নেমন্তন্ন করেছিলেন ভোজন গ্রহণের জন্য। সেখানে দেবতারা খেতে বসেছিলেন এবং কিছু আহার নিচে পড়ে যায়, খাবার খেতে গিয়ে নিচে পড়ে যায়। সেখান থেকে এক কন্যা জন্ম হয় এবং সেখান থেকেই বলা, মহাদেব বলেন যে সমস্ত দেবতাদের উচ্ছিষ্ট সংগ্রহ করো। সেখান থেকে কিন্তু নারীর জন্ম হয়। উচ্ছিষ্ট কেন বলা হলো? কারণ সবার এটাই পড়েছিল ওখানে। এটা প্রসাদ নয়, প্রসাদ বলা যায় না, কারণ আমরা বলবো প্রসাদ দেবতাদের, তারা তো উচ্ছিষ্টই বলবেন না। একদম একদম। তো শিব বলছেন যে উচ্ছিষ্ট সংগ্রহ করো, সেখান থেকে দেবী মাতঙ্গীর জন্ম, এটা একটা কথা, মানে প্রচলন। আরেকটা আছে চণ্ডাল, তিনি ব্রহ্মদেবকে সন্তুষ্ট করেছিলেন তপস্যার দ্বারা। চণ্ডালের কোনো সন্তান ছিল না। চণ্ডাল কে ব্যাপারটা? চণ্ডাল এক কথায় একটা সম্প্রদায় বা বলতে পারো চণ্ডাল সম্প্রদায়, ঠিক আছে, যারা সমাজে একদমই পরিত্যক্ত, যাদেরকে আমরা ছুঁই না, যাদেরকে আমরা, যেমন ডোম দিকেও তুমি এক প্রকার চণ্ডাল বলতে পারো। তো সেই হিসাবে একজন ছিলেন ঋষি, মানে চণ্ডাল বংশের, তিনি ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করে সন্তান লাভের জন্য কাকে চান? সরস্বতীকে চান। আচ্ছা। সরস্বতী জন্ম নেন তার ঘরে, তখন সরস্বতীর নাম হয় চণ্ডালিনী। চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয় চণ্ডালিনী। তার বর্ণ ছিল সবুজ, এবং এখানে আমরা বলতে পারি সরস্বতীর তান্ত্রিক ফর্ম হচ্ছে মাতঙ্গী। কারণ কি? সরস্বতীকে আমরা পড়াশোনার জন্য, আমরা গান বাজনার জন্য মাতা সরস্বতীকে আমরা, এবং সবার আগে বলে গণেশ পুজো করতে হয়, কিন্তু হনুমানজি বলেন সবার আগে সরস্বতীর পুজো করতে হয়। জিহ্বায় সরস্বতীর বাস হবে, তারপরেই তো তুমি গণেশ বন্দনা করতে পারবে। ট্রু ট্রু। আগে জিহ্বাতে সরস্বতীর বাস হতে হবে, সরস্বতী বন্দনা সবার আগে দরকার, তারপর আসে গণেশ, তারপর আসে সবাই। এবারে আসি আমি মাতঙ্গীকে আমরা দেবী পার্বতীরও আরেক রূপ বলতে পারি। এছাড়া তিনি নীল, যেটা বলছিলাম যে পড়াশোনার ক্ষেত্রে বা আমরা বাচ্চা ছেলে পড়ছে না, পড়ায় মন নেই, তখন আমরা নীল সরস্বতী হোম করাই, নীল সরস্বতী কবচ ধারণ করাই। হ্যাঁ, তো এবার আসি মাতঙ্গী, সরস্বতীরই ফর্ম, কিন্তু কখন আমরা মাতঙ্গীকে প্রয়োগ করব, কখন আমরা নীল সরস্বতী? বাচ্চা ছেলে ক্লাস 5 থেকে ধরো 12 কলেজ, তখন তোমার সরস্বতী করো, নীল সরস্বতী। এবার যখন তোমার মাতঙ্গী করছো না, কাদের জন্য করছো? যারা রিসার্চে যুক্ত, যারা গবেষণা করছে, যারা ডিপ থিঙ্কিং এর কোনো কাজ করছে, তখন আমি মাতঙ্গী করাবো তাকে দিয়ে। কারণ আরো বেশি জ্ঞানের পরিধি বাড়ছে আমাদের, আরো ডিপলি আমরা ঢুকছি সেখানে, রিসার্চ করছি, যারা সায়েন্টিস্ট, তখন তারা মাতঙ্গীকে করবে। এবং মাতঙ্গীকে সাধারণত এঁটো খাবার দেওয়া হয়, যেহেতু তাকে উচ্ছিষ্টা চণ্ডালিনী বলা হচ্ছে, তাই তাকে এঁটো খাবার দিয়ে পুজো করা হয়। তার ভোগে মাছ আসে, মাংস আসে, সবই আসে। মাংস বলতে পাঁঠা বলি দিয়ে পাঠার। তারপর মাতঙ্গী যেহেতু তান্ত্রিক ফর্ম, তাই সাধারণত তাকে পুজো করা হয়, কিন্তু বাড়িতে নয়, গৃহস্থে তিনি পূজিত হন না। সরস্বতী গৃহে পূজিত হন। তিনি হন কোথায়? অঘরীরা সাধারণত পূজন করে তাকে। বাইরে, তুমি গৃহের বাইরে শ্মশানে মাতঙ্গীকে পুজো করতে পারো, ঠিক আছে? এই হলো মাতঙ্গীর পুজো এবং সরস্বতী আর মাতঙ্গীর প্রকারভেদ। এবার তোমাকে আরেকটা ইন্টারেস্টিং বলি, মহাদেব এবং মাতঙ্গীর যে সন্তান, তিনি হলেন গণেশের তান্ত্রিক ফর্ম হস্তি পিশাচ। গণেশের যে তান্ত্রিক ফর্ম হস্তি পিশাচ হলেন দেবী মাতঙ্গী এবং মহাদেবের সন্তান। কোয়াইট ইন্টারেস্টিং। মানে এই যে মাতঙ্গীর সাথে এনাদের তো পিশাচিনীরাও আসেন। হ্যাঁ, ডামর। আচ্ছা, তো এই যে আমরা পড়ে থাকি ভূত ডামর, মহাডামর, তো এখান থেকে খুব পপুলার একটা বিলিফ তৈরি হয়েছে, জানি না এটা কতটা কারেক্ট, মাতঙ্গীর সাথে নাকি ডামরই থাকেন। একদমই ভুল, যেটা দেখানো হয়েছে, একদম ভুল। একটা প্লট, একটা গল্প, সেই গল্পটাকে শাস্ত্রের সাথে কানেক্ট করা হয়েছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ঠিক? মানে আমি নামের হিসাবে বলছি না, বাট এই দশমহাবিদ্যাদের সাথে কি পিশাচেরাও কানেক্টেড থাকে?
হ্যাঁ, দশমহাবিদ্যার সাথে পিশাচেরা কানেক্ট, যেমন ডাকিনী, যোগিনী, এদেরকে আমরা আনতে পারি। কিন্তু এখানে আমি ভোগ নিজেও দেখেছি, তো আমি বলবো যে এন্টারটেনমেন্ট করতে চাইলে সিনেমাটা দেখুন, একে কিন্তু অরিজিনাল তন্ত্রের সাথে মেলাতে যাবেন না, পুরো ভুল আছে। কারণ এখানে দেখানো হচ্ছে মাতঙ্গীর অনুচর ডামরি, যেটা একদমই নয়। কিন্তু ডামরিকে আমরা কানেক্ট করতে পারি ললিতা ত্রিপুরা সুন্দরীর সাথে, কিন্তু কখনোই মাতঙ্গীর সাথে ডামরি যায় না। ডামরি কথার অর্থ হচ্ছে বিভৎস। আচ্ছা আচ্ছা, বিভৎস তো আমাদের চামুন্ডাও, বিভৎস তো কালীও, তাই বলে কি তারা পিশাচিনী? তারা তো মহাশক্তি, তারা দেবীর মহাদেবী। ডামরি হচ্ছে মহাদেবের যে গণেরা আছে, ডামরের ভৈরবী, মহাদেবের গণ ডামর, সেই ডামরের ভৈরবী বা স্ত্রী বলতে পারো ডামরিকে। এবং ডামরি এক কথায় বলতে গেলে ললিতা ত্রিপুরা সুন্দরীর একটা লাকিনী বিদ্যার আবরণ বিদ্যার অন্তর্গত। লাকিনী রয়েছে, এরকম ডাকিনী, যোগিনী, লাকিনী, শাকিনী, হাকিনী রয়েছে। লাকিনী বিদ্যার আবরণ বিদ্যার অন্তর্গত হচ্ছে এই ডামরি। এবং বিদ্যাটা কি? আবরণ মানে কি? ঢেকে রাখা। লাকিনীকে ঢেকে রাখে ডামরি। ডামরি আমাদের মণিপুরা চক্রকে কন্ট্রোল করে। আচ্ছা, আমাদের 7th চক্র, প্রত্যেকটা চক্রেরই কিন্তু দেবী রয়েছে, দেবী বলো বা তাদের অনুচরেরা বলো রয়েছে। প্রথমে আমাদের আসে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুরা চক্র, অনাহত চক্র বা হৃদয় চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র। মণিপুরা চক্র অর্থাৎ নাভি, এই পোর্শনটাকে কন্ট্রোল করছে ডামরি। এবং আরেকটা বলতে পারি, আমরা যে দেহের বল প্রয়োগ করি, দৈহিক বল, মাংসপেশি, মজ্জা, এগুলো নিয়ে বাস করে ডামরি। দৈহিক যে বল, দৈহিক। একটা সময় যখন এই তন্ত্র নিয়ে আলোচনা হয়, তখন আমার মনে হয় যে কোনো কিছুরই শেষ নেই হয়তো, ঠিক আছে? তেমনই তন্ত্রেরও কোনো শেষ নেই। ললিতা সহস্রনামে পরিষ্কার বলা আছে যে ডামর জাদি ভীরাবৃত্তা, মানে ডামরি শক্তি দ্বারা পরিবৃত্তা। ওকে, নীল সরস্বতী বলো বা দশম হবিদ্যার যে দেবী বলো, এদেরকে তো অনেক ক্ষেত্রে খারাপ কাজেও লাগানো হয়। অবশ্যই লাগানো হয়। এই যে মাতঙ্গী, দেবী মাতঙ্গী, এনাকে কিভাবে শর্ট কর্ম বলো তন্ত্রের উচ্চাটনের ক্ষেত্রে কাজে লাগানো যায়? কিভাবে? কাউকে কোথাও থেকে তুমি যদি উচ্ছেদ করতে চাও, তুমি ওখানে মাতঙ্গীর যদি পুজো করে দাও, আমি আগেই বললাম মাতঙ্গী গৃহস্থে পূজিত হন না, তাহলে সেটা শ্মশান হয়ে যাবে। তাহলে ছিন্নমস্তাও তো করা যেতে পারে। ছিন্নমস্তাও তো গৃহে পুজো হয় না তো? সেটাই তো বলছি। তাহলে তো ধূমাবতীও তো গৃহে পুজো হয় না, হয় নাকি? হয় কি? কিন্তু সাধকরা করতে পারে। হ্যাঁ, আমি সেটা বলছি না। লেটস সে তুমি মাতঙ্গী পুজো করছো শ্মশানে, ছিন্নমস্তা, ধূমাবতী অ্যাজ ওয়েল, গৃহস্থে, এই তিনটেকেই তুমি যদি পূজা করো, গৃহ শ্মশান হয়ে যাবে, তো উচ্চাটন হবেই। বাট মাতঙ্গী স্পেসিফিক কি কোনো কাজ আছে? মারণ ক্রিয়ার ক্ষেত্রেও মাতঙ্গী প্রয়োগ করা হয়। এগুলো বেশি বিস্তর আলোচনা আই থিঙ্ক উচিত না, কারণ মাতঙ্গীকে মারণের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। আমরা সাধারণত বগলাকে ইউজ করি স্তম্ভনের ক্ষেত্রে, মন্ত্রেই রয়েছে, তুমি জানো। এবং সঠিক উচ্চারণ হতে হবে মন্ত্রের, আমি বারবার যেটা বলি। তুমি মাতঙ্গীকেও করতে পারো প্রয়োগ, কিন্তু সঠিক উচ্চারণের সাহায্যে। অনেকে দেখেছি বিভিন্ন ইউটিউব। দেখো, আমি একটা একদম গুঁড়ো মানে একদম গুজ্জাতি একটা কথা বলছি, যেটা জানি না, বিভিন্ন পলিটিশিয়ানরা কিন্তু মাতঙ্গীর পুজো করে, জানো তো? এখানে কথা বলবো না সেটা নিয়ে। বিভিন্ন পডকাস্ট বা বেশ কিছু জায়গায় আমি দেখেছি বগলামুখীর যে মন্ত্র, সেই মন্ত্র উচ্চারণে ভীষণ ভুল রয়েছে। এই যে ভুলের যে জায়গাটা, একটা ধরো তুমি শেয়ার করছো বা বলছো, এটাই অনেকের মধ্যে ছড়াচ্ছে, তারা শুনছে। তো এই ভুল মন্ত্র উচ্চারণে যে উচ্চারণ করছে তারও ক্ষতি, যারা শুনছে তাদেরও তো ক্ষতি। আমি তো একটা তোমার পডকাস্টেই বলেছি, মানে তোমার সাথেই আমি পডকাস্ট করি, তো আমি বলেইছিলাম যে বগলার এখানে বলাই হয়েছে ওং ক্লিং ক্লিং বগলামুখী মম সর্ব দুষ্টানাং বাচং মুখং পদম স্তম্ভয় স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় বিনাশায় লিং বগলামুখী ফট। আহুতি দিলে সোয়া, আহুতি না দিলে ফট। লিংয়ের জায়গায় যদি হিলিম বলো, কি হবে? পিশাচকে আহ্বান করা হবে। বীজ মন্ত্রই যদি ভুল হয়, আমি কাকে ডাকছি? নেগেটিভকে ডাকছি না পজিটিভকে ডাকছি? আজকে একটা পাথরের টুকরোকে আমি সাত্ত্বিক মতে পুজো করছি, ভালোভাবে দুধ জল ঢালছি শিব বা নারায়ণ শিলা, কিন্তু যখনই আমি তাকে মাংস ভোগ দেব, যখনই আমি তাকে নোংরা, মানে একদম নোংরা বস্ত্রে পুজো করব, দীর্ঘদিন নোংরা থাকবো, নখ কাটবো না, নিজে নোংরা থাকবো এবং পুজোও করবো নোংরাভাবে, সেখানে কে আসবে? শিব আসবে? সেখানে পিশাচ আসবে? আধার একটাই,
তুমি তাকে কিভাবে সেই শক্তিটাকে, সেই ঊর্জাটাকে, তুমি কোন ঊর্জাকে অ্যাট্রাক্ট করছো সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ডেফিনেটলি। তো পূর্ণিমা দিয়ে অনেকদিন পর আজকে দেখা হলো, অনেক কথা বললাম, ইভেন অনেক কথা আজকে বলাও যায়নি, কারণ একটা এপিসোডের মধ্যে আমরা সব কিছু সাম আপ করতে পারবো না। এরপরে খুব তাড়াতাড়ি তোমার এপিসোড আসছে, সেখানে আমরা বেশ অনেক কিছু যেগুলো আমরা ভেবেছি ইন ফিউচার যেগুলো নিয়ে কাজ করব, কারণ বেশ কিছু কেস ডিল করছি আমরা সবাই, তো সেই ক্ষেত্রে সেইগুলো ডেফিনেটলি আমরা নিয়ে আসবো। এবং অনেক কিছু অজানা রয়েছে তন্ত্রের ফিল্ডের ব্যাপারে, প্র্যাকটিক্যাল তন্ত্রের ক্ষেত্রে, সেগুলো কিভাবে হয় বা না হয় সেই সব কিছু জানবে। এবং অনেক ইন্টারেস্টিং কেস স্টাডিজও রয়েছে। আপনারা কি পূর্ণিমাদের এপিসোড আবারও চান সেটা কমেন্ট করে জানান। আর বলো, নতুন সেটআপে এসে কেমন লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। এবং সব থেকে বড় কথা, জানি না আমি দেখবো ক্যামেরায়, মানে তোমার আগের পডকাস্টগুলো যদিও দেখেছি আমি, ভালো, আগের থেকে অনেক বেটার লাগছে। এবং তুমি কাজে এত মন দিয়েছো যথাযোগ্য, মানে তুমি সারাদিন কাজই করছো, সিরিয়াস, মানে আমি ভীষণ ভালো লাগলো আমার। একদম। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এবং আমি চাই বারবার কিছু জানাতে, বলতে, জানি না কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি বা কি বলতে পেরেছি, হয়তো আমারও অনেক ভুল ত্রুটি থাকবে। সকলের কাছে আমি যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা প্রার্থনা চাইছি। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, কোথা থেকে দেখছেন সেটাও জানান। আর আজকের এপিসোডটা থেকে কি শিখলেন বা বুঝলেন সেটাও একবার ফিল করার চেষ্টা করবেন। আপনাদের লাইফে যদি কোনো প্রবলেম থাকে, কোনো রকমের স্পিরিচুয়াল হেল্প চান, আমার থেকে ডেফিনেটলি যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 6290675195 এই নাম্বারে। এবং হ্যাঁ, পূর্ণিমাদির সাথে আর কি কি বিষয়ে আপনারা কনভারসেশন চান সেটাও অবভিয়াসলি জানাবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে এই সপ্তাহে, কামিং সপ্তাহে। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।